সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আবহবিজ্ঞানের চ্যাপ্টার সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। অর্থাৎ সর্বশেষে যেটা আছে আবহবিজ্ঞানের ফলাফল স্বরূপ মৃত্তিকা সৃষ্টি, ক্ষয় এবং সংরক্ষণ। এটা তোমাদের সিলেবাসে সংক্ষেপে আছে। আমি বিষয়টাকে সংক্ষেপে সহজ সরলভাবে বলার চেষ্টা করছিলাম। মৃত্তিকা সৃষ্টির যে বিষয়টা, সেটা প্রথমে দেখো যে মৃত্তিকা সৃষ্টির প্রথম যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে প্রথমে কী হয়, আবহবিকারের ফলে কী হয় যে কোনো একটা জায়গায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে ওইখানে পড়ে থাকে। অর্থাৎ শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়, সেই চূর্ণ বিচূর্ণ অংশ যেখানে চূর্ণ বিচূর্ণ হয় সেই জায়গাতেই পড়ে থাকে, অর্থাৎ একটা আলগা স্তর তৈরি হয়, এটাকে বলা হয় রেগোলিথ। ওকে, এই রেগোলিথের সঙ্গে পরবর্তীকালে কী হয়, এর সঙ্গে জৈব পদার্থ যোগ হয়। জৈব পদার্থ যোগ হয়ে এর সঙ্গে একটা জৈব পদার্থ যোগ হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কাদার মতো বাদামি বা কালো রঙের। তাহলে বাদামি বা কালো রঙের একটা পদার্থ তৈরি হয়, অর্থাৎ রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ মিশে যায়, মিশে গিয়ে কাদার মতো বাদামি বা কালো রঙের একটা পদার্থ তৈরি হয়, চটচটে টাইপের, যেটাকে বলা হয় হিউমাস। কি বলা হয়? হিউমাস। এই হিউমাস, এই পদার্থটাকে বলা হয়, এই হিউমাস সৃষ্টির এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। ঠিক আছে, তারপর 3 নম্বর যেটা হয়, হিউমাসের সঙ্গে পরবর্তীকালে কি হয়, অক্সিজেন যোগ হয়ে বা অক্সিজেনের দ্বারা কি হয়, এটা জারিত হয়। অর্থাৎ হিউমাসটা কি হয়, অক্সিজেনের দ্বারা হিউমাসটা জারিত হয়ে এখানে কী কী তৈরি হয় দেখো, কার্বন ডাইঅক্সাইড, জল এবং খনিজ, হিউমাস গঠনকারী খনিজ তৈরি হয়। তাহলে হিউমাস প্লাস অক্সিজেন, এখানে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, এখানে আউটপুট হিসেবে যেটা আসে যে কার্বন ডাইঅক্সাইড, জল এবং খনিজ তৈরি হয়। এই খনিজটা আবার কী হয়, এটা এসে কিন্তু আবার রেগুলেটের সঙ্গে, অর্থাৎ এই হিউমিফিকেশন প্রক্রিয়া যেটা তৈরি হয় সেই জটিলের সঙ্গে বা রেগুলেটের সঙ্গে এটা যোগ হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে মৃত্তিকার সঙ্গে বা রেগুলেটের সঙ্গে খনিজের আবার যোগ হয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে খনিজকরণ, বা যে প্রক্রিয়ায় মৃত্তিকায় খনিজের সংযোজন ঘটে সেটাকে বলা হয় খনিজকরণ। এতদূর অব্দি আসা হচ্ছে ক্লিয়ার? তাহলে রেগুলিতে জৈব পদার্থ যোগ হয়ে হিউমাস তৈরি হওয়ার প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলা হয়। আর খনিজকরণ হচ্ছে হিউমাসটা আবার অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল, খনিজ তৈরি হয়ে খনিজটা আবার মাটির সঙ্গে মিশে, এটাকে বলা হয় খনিজকরণ। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার। এবারে আমরা যে দুটো যাবো সেটা হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। দেখো, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, একজন মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে ডকুচেভ। এই ডকুচেভ এই মৃত্তিকাকে উপর থেকে নিচে ভাগ করলে, অর্থাৎ যদি লম্বভাবে টানা হয় তাহলে এই উপর থেকে নিচে বেশ কয়েকগুলো স্তর পাওয়া যায়। তার মধ্যে তিনি ভাগ করেছেন এ, বি, সি, ডি, ডি বা আর। কারো কারোর মতে ও বলে একটা স্তর সবগুলো উপরে আছে, কিন্তু আমাদের এখানে প্রয়োজন এটা। কি হবে, মাটির বা মৃত্তিকার যে উপরের অংশে যে খনিজকরণ হলো, অর্থাৎ খনিজ যে যোগ হলো, সেগুলো উপরের স্তরে যোগ হয়। এই স্তর থেকে কি হয়, এটা ধরো এই স্তর থেকে খনিজগুলো ধৌত প্রক্রিয়ার মাধ্যমে নিচের দিকে আসে। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এই স্তর থেকে খনিজ বি স্তরে আসে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এলুভিয়েশন। ঠিক আছে, যার জন্য এই স্তরটাকে বলা হয় এলুভিয়েটেড স্তর। আবার এই খনিজগুলো এসে বি স্তরের নিচে জমা হয়, যার জন্য এই যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই স্তরের খনিজ বি স্তরে এসে জমা হয় সেটাকে বলা হয় ইলুভিয়েশন। ঠিক আছে, এই যার জন্য এটাকে বলা হয় ইলুভিয়েটেড স্তর। তাহলে হচ্ছে এলিভেটেড স্তর যদি প্রশ্ন করা হয়, তাহলে এ, আর ইলিভেটেড স্তর হচ্ছে বি। ঠিক আছে, তাহলে মৃত্তিকা সৃষ্টির এই যে প্রক্রিয়াগুলো আমরা বললাম, মূলত প্রথমে যেটা হয় আবহবিকার ফলে রেগুলেট সৃষ্টি, রেগুলেট থেকে মৃত্তিকা সৃষ্টির জন্য মূলত 4টে প্রক্রিয়া কাজ করে।
হিউমিফিকেশন, খনিজকরণ, এলিভেশন, এই চারটি প্রক্রিয়া সামগ্রিকভাবে কাজ করে দীর্ঘদিন ধরে যদি চলতে হয় তাহলে মাটি একটা মৃত্তিকা পরিপূর্ণভাবে গঠিত হয়। তাহলে এটা ছিল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি আলোচনা করো, বা 2 নম্বরে হিউমিফিকেশন কাকে বলে বা এলিভেশন এবং এলিভেশনের মধ্যে পার্থক্য, এগুলো আসতে পারে। এরপরে দেখো আমরা আসছি ক্ষয়। মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝে? আমরা যদি ক্ষয়ের ডেফিনেশন বুঝি, ধরো আমরা ধরে নিলাম যে এটা একটা স্তর, এখানে ধরো মৃত্তিকা বৃষ্টিপাত হলো বা যে কারণে হলো যে উপরের মৃত্তিকাটা ক্ষয় হয়ে মানে এর উচ্চতা কমে গেল, অর্থাৎ উপরের স্তরের মৃত্তিকা সরে চলে গেল, এটাকে বলা হচ্ছে মৃত্তিকা ক্ষয়। তাহলে মৃত্তিকা ক্ষয় মানে মৃত্তিকার উপরের অংশ, মৃত্তিকা যতটুকু লেয়ার ছিল সেটা একটা চলে যাওয়া, ক্ষয়ে যাওয়া, এটাকে বলা হয় মৃত্তিকার ক্ষয়। মৃত্তিকার এই ক্ষয় কারণ আমরা বলবো এখানে, কারণ কি, ক্ষয়ের কারণ কি? কারণকে মূলত 2 ভাগে ভাগ করে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ যেটা পুরোপুরি প্রকৃতি থেকে হয়, আর যেটা হচ্ছে অপ্রাকৃতিক কারণ যেটা হচ্ছে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে হয়। এই প্রাকৃতিক কারণকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে মূলত 3টে কারণ এখানে আছে। একটা হচ্ছে বৃষ্টিপাতের প্রভাবে কি হয়, বৃষ্টিপাতের প্রভাবে হয় 1, 2 হচ্ছে বায়ু প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, ঠিক আছে, আর 3 হচ্ছে প্রবাহমান জলধারা, প্রবাহমান জলধারা, প্রবাহমান জলধারা। এখানে দেখো বৃষ্টিপাতের যে বিষয়টা হচ্ছে, বৃষ্টিপাত যখন পতিত হয়, অর্থাৎ যখন উপর থেকে নিচে বৃষ্টি পড়ে তখন মাটিতে প্রচণ্ড জোরে আঘাত দেয়, তখন কি হয়, মাটিতে প্রচণ্ড জোরে আঘাত দেওয়ার কারণে মৃত্তির উপরের অংশ আলগা হয়ে যায় এবং ক্ষয় হয়ে যায়। এটা হচ্ছে সিম্পল একটা সাধারণ বিষয়, আমরা সাধারণভাবে বুঝি। দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে বায়ু প্রবাহ, কি হয়, বিশেষ করে মরু বা মরুপ্রান্তর অর্থাৎ শুষ্ক অঞ্চলে কি হয়, বালি মাটি থেকে এমনিতে আলগা মাটি, বায়ু সজোরে প্রবাহিত হয়ে কি হয়, সেখানকার মৃত্তিকা উপরের মৃত্তিকাকে কি করে উড়ে নিয়ে চলে যায়, ফলে মৃত্তিকা ক্ষয় হয়। আর কি হয়, লাস্ট হচ্ছে প্রবাহমান জলধারা, মানে প্রচণ্ড বৃষ্টির কারণে যদি ধরো জলধারা প্রবাহিত হয়, ঠিক আছে, সেই জলধারা প্রবাহে ক্ষয়টা 3 ভাগে হয়। কীভাবে হয় দেখো, নাম্বার 1 হচ্ছে চাদর ক্ষয়, ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে নালী ক্ষয়, আর নাম্বার 3 হচ্ছে খাত ক্ষয়, ঠিক আছে, খাত ক্ষয়। এই প্রবাহমান চাদর ক্ষয় মানে কি, চাদর ক্ষয়টা হচ্ছে একটা বিস্তৃত এলাকা জুড়ে হয়, একটা এলাকা জুড়ে একদম জল একদম ভর্তি জল প্রবাহিত হয়, চাদরের মতো যাকে বলা হয়। সেমন এটা যদি আমরা একটা এলাকা দেখি, ঠিক আছে, ধরো পুরো এই অংশটাতে পুরো জল বয়ে যাচ্ছে, ঠিক আছে, একদম চাদরের মতো ঝাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটাকে বলে, এটা বেশি পরিমাণে বৃষ্টি হলে এটা হয়। নালী ক্ষয় কি, চাদরের মধ্যে যখন জল প্রবাহিত, জলের সঙ্গে তো নুড়ি বালি কাপড় পাথর প্রবাহিত, সেগুলো কি হয়, তলায় ক্ষয় করতে করতে ছোটো ছোটো নালীর মতো তৈরি করে, ঠিক আছে। আমরা যদি ছবিতে একটু দেখি তবে ছোটো ছোটো এখানে কী হয়, নালীর মতো, বড় ছোটো ছোটো নালীর মতো তৈরি হয়। পরবর্তীকালে যখন এই নালীগুলো আরও বেড়ে যায়, আরও গর্ত হয়ে যায়, আরও বেড়ে যায় ক্ষয়ের ফলে, তখন সেটা হচ্ছে খাত ক্ষয়। খাত ক্ষয় আমরা শান্তিনিকেতনে দেখতে পাই, বোলপুরের শান্তিনিকেতনে এই খাত ক্ষয়ের চিহ্ন আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবার আমরা ছবিতে একবার দেখি এই চাদর ক্ষয়, নালী ক্ষয়, খাত ক্ষয় একটু ভালোভাবে দেখি, লক্ষ্য করতে হলে বুঝতে পারবো। তাহলে এটা হলো প্রাকৃতিক কারণ, আমাদের কিসের, মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ। এবার যদি আমরা অপ্রাকৃতিক কারণের দিকে যাই, তাহলে অপ্রাকৃতিক কারণ আমরা দেখতে পাবো এখানে হচ্ছে অরণ্য বা অরণ্য বিনাশ, ঠিক আছে, তারপর হচ্ছে অতিরিক্ত পশুচারণ বা অনিয়ন্ত্রিত পশুচারণ, ঠিক আছে। 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। এই 3টে মূলত আমরা দেখতে পাই কারণ হিসেবে। প্রথমে অরণ্যের বিনাশের সঙ্গে বা অরণ্যের সঙ্গে এই মৃত্তিকা ক্ষয়ের কি সম্পর্ক দেখো। আমরা যদি দেখি যে এখানে ধরো এখানে একটা গাছ আছে, গাছটা আছে মানে শুধু তো গাছটা দাঁড়িয়ে নেই, গাছের
নিচে কি হয়, আচ্ছা নিচে কি হয়, শেকড় আছে, এই শেকড়গুলো কি হয় মাটিকে শক্ত করে ধরে রাখে। ফলে কি হয়, যেখানে যত বেশি পরিমাণে গাছ থাকে বা অরণ্য থাকে সেখানকার মাটি তত শক্ত হয়। ফলে বৃষ্টিপাত বলো, বায়ু প্রবাহ বলো, যে কোনো কারণে এই আঘাতটা কিন্তু হয় না, ফলে অর্থাৎ মাটিকে ক্ষয় করতে পারে না। নাম্বার ওয়ান। পশুচারণে কি হয়, যে সমস্ত জায়গায় মৃত্তিকাতে ঘাস আছে পরিমাণে, সেই ঘাসগুলো কি হয়, সেই ঘাসগুলো মাটির উপর একটা আস্তরণ তৈরি করে ঘাসের শেকড়গুলো মৃত্তিকাকে শক্তভাবে ধরে রাখে। ফলে সেক্ষেত্রে কি হয়, পশুচারণ যদি অতিরিক্ত করা হয় তাহলে সেই জায়গাটাতে ঘাস মরে যায় বা ঘাস সরে যায়, শেকড়গুলো মরে যায়, মাটি হালকা হয়ে ক্ষয় হয়ে যায়। অবৈজ্ঞানিক পদ্ধতির কৃষিকাজ করতে গিয়ে আমরা দেখি যে কি করা হয়, যে তোমার ওই লাঙল দিয়ে মাটিকে আলগা করে রাখা হয়, জল ডুবিয়ে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়, এইভাবে মৃত্তিকা আলগা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। যার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কৃষিকাজ করা হয় তাহলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা যায়। আমরা পরে আসছি। এটা হলো মোটামুটি 6টা কারণ আমাদের। এই তোমাদের 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন আসতে পারে যে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কী কী। এবারে হচ্ছে মৃত্তিকা ক্ষয় তো হলো, সংরক্ষণ আমরা কীভাবে করব। মৃত্তিকার আমরা সংরক্ষণে যদি আসি, সংরক্ষণ করার যে বিষয়টা হচ্ছে, যে কারণে ক্ষয় হচ্ছে সেই কারণটাকে যদি আমরা দূর করতে পারি তাহলে সংরক্ষণ হয়ে যাবে। যদি আমরা কারণ দেখি, প্রথমে আমরা অপ্রাকৃতিক কারণটা দেখি আমাদের দ্বারা যেটা হচ্ছে, যেমন ধরো অরণ্যের বিনাশের জন্য আমাদের কি হচ্ছে, অরণ্য বিনাশের জন্য যেটা হচ্ছে মৃত্যু হচ্ছে। তাহলে কি করতে হবে, অরণ্য বিনাশের বদলে আমাদের কি করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে। তাহলে যদি আমাদের অরণ্য ধ্বংস করা বাদ দেবে, যদিও আমাদের গাছ প্রয়োজন হয়, একটা গাছ আমরা কাটলাম তার সঙ্গে 3টে গাছ যদি লাগিয়ে দিই তাহলে কি মৃত্তিকা হয় বন্ধ করা যাবে। দ্বিতীয় কি হয়, যে অতিরিক্ত পশুচারণ যদি বা অতিরিক্ত পশুচারণ, এটা ছিল কারণ অতিরিক্ত পশুচারণ, ঠিক আছে, পশুচারণ তাহলে এটা হচ্ছে কি হবে, নিয়ন্ত্রিত পশুচারণ করতে হবে। পশুচারণ দরকার আছে কিন্তু নিয়ন্ত্রিত পশুচারণ করতে হবে, ঠিক আছে। নিয়ন্ত্রিত পশুচারণ কীরকম, যে এক জায়গায় একটা জমিতে আমরা ধরো পশুচারণ করলাম, পাশের জমিটা ফাঁকা রাখলাম, পাশের জমিতে আবার ঘাস হলো, আবার এই জমিটা ছেড়ে দিয়ে ওই জমি গেলাম, এই যে ঘাস হলো, আবার এইভাবে যদি অল্টারনেটিভ ভাবে করা হয় তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। আরেকটা কি হচ্ছে, কৃষিকাজের ব্যাপারটা আমরা যেটা বলছিলাম, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কি করা হচ্ছিল, কৃষিকাজ করা হচ্ছিল। এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে। কিভাবে করতে হবে, প্রথমে বেশ কিছু পদ্ধতি কথা আছে বা বেশ কিছু জিনিস এখানে আছে, আমরা এক করে বলবো। যেমন ধরো এখানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে কৃষিকাজের বিষয়টা, এখানে প্রথমে একটা পদ্ধতি আছে মালচিং করতে হবে। মানে এখানে বলি বৈজ্ঞানিক, তাহলে অবৈজ্ঞানিক বাদ দিয়ে আমাদের কি করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে কি করতে হবে, কৃষিকাজ করতে হবে, ঠিক আছে, কৃষিকাজ করতে হবে। এখন এই বৈজ্ঞানিক পদ্ধতি কৃষিকাজের মধ্যে এখানে বেশ কিছু পদ্ধতি আছে, যদি আমরা দেখি। যেমন প্রথম পদ্ধতির নাম হচ্ছে মালচিং এই পদ্ধতিটা কীরকম, মালচিং পদ্ধতিটা হচ্ছে যে জমির উপরে জমির ওই মাটিটাকে যাতে ক্ষয় না করে যেতে হয় তার জন্য খড়কুটো বা শস্যের অবশিষ্ট অংশগুলি যদি এবং এর উপরে মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে বায়ু প্রবাহ বৃষ্টিপাতে সহজে কিন্তু ক্ষয় হয় না। নম্বর 1। এছাড়াও যে সমস্ত মৃত্তিকা ক্ষয় মূলত কোন জায়গায় হয়, মৃত্তিকা ক্ষয় দেখবে তোমরা লক্ষ্য করবে, আমি এখানে যদি ধরো এগুলোকে মিটিয়ে দিই তাহলে মৃত্তিকা ক্ষয় তোমরা লক্ষ্য করবে, দেখবে ঢালু জমিতে বেশি মৃত্তিকা ক্ষয় হয়। কারণ কি, ঢালু জমিতে এর জলের গতিবেগ বেশি থাকে, আর গতিবেগ বেশি থাকার কারণে কি হয়, যে এখানে মৃত্তিকা বেশি হয়। তাহলে কি হবে, ঢালু জমিতে মূলত 3 ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করা যায়। যেমন ধরো আমাদের হচ্ছে চাষ করা হয়, একটা হচ্ছে ফালি চাষ বলা হচ্ছে, ফালি চাষ, একটা হচ্ছে সমোন্নতি চাষ, আর একটা হচ্ছে তোমার ধাপ চাষ। এই 3টে পদ্ধতিতে মূলত যদি চাষ করা হয় তাহলে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। ফালি চাষ মানে কি, ফালি চাষ মানে এখানে কি হয়, যে তোমার ধরো এটা একটা জমি আছে, আমি ধরে নিলাম, তো ফিতের মতো ধরো এখানে শস্য লাগানো হলো, এটা ফাঁকা থাকলো, এখানে শস্য লাগানো হলো, এটা ফাঁকা থাকলো, এইভাবে
ফিতের মতো সারি সারি আকারে পরপর যদি একদিক থেকে যদি চাষ করা হয় তাহলে সেটাকে বলা হয়। অর্থাৎ এখানে ফালিটা বা লাইনটা হবে শস্যের, ঠিক আছে, এটা ফালি চাষ। তাহলে কি মাটিটা এখানে যখন জলটা এখানে আসছে তখন এখানে আটকে শস্য লেগে যাচ্ছে, আবার এখানে আটকে যাচ্ছে, এখানে শক্ত মাটিতে ধরে নিচ্ছে, ফলে কি হয় মৃত্তিকা ক্ষয়ের রোধ হয়। সমোন্নতি চাষ মানে কি, সমোন্নতি রেখা মানে হচ্ছে যে সমস্ত জায়গার উচ্চতা একই সেই সমস্ত জায়গায় যে চাষ করা হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা। সমোন্নতি চাষটা কীরকম দেখো, এখানে আমরা ফালি চাষে কী করছিলাম, ফালি চাষে হচ্ছে এই নালি বরাবর শস্য চাষ করছিলাম, এখানে শস্য এখানে শস্য। কিন্তু সমোন্নতি চাষের ক্ষেত্রে কী হবে যে এখানে এই নালি বরাবর শস্য থাকবে না, এটা নালা থাকবে, এইগুলোতে শস্য থাকবে, এটা নালা এটা শস্য। জলটা যখনই আসবে এই জল শস্য লাগার পর অতিরিক্ত জল এই নালা দিয়ে বেরিয়ে যাবে, ফলে কী হবে যে এক্ষেত্রে ভূমি ক্ষয়টা রোধ করা যাবে। অর্থাৎ ডাইরেক্ট যে ভূমিটাকে মৃত্তিকাটাকে নামিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা আর পারবে না, নালা দিয়ে যে উঠে যাবে। আর বাকি কিছু শস্যে যেহেতু মাটিটাকে শক্ত করে ধরে রাখবে সেটা ধরে রাখতে পারবে। লাস্ট হচ্ছে এখানে ধাপ চাষ। ধাপ চাষের বিষয়টা কি, ধরো ধান জমিতে এরকম করে ধাপ কেটে কেটে যদি চাষ করা হয়, এটা একটা ধাপ কাটা হবে, এই ধাপে চাষ করা হবে, এই ধাপে চাষ করা হবে। ধাপ চাষ খুব সিম্পল একটা বিষয়। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এভাবে চাষ করা হয় তাহলে পাহাড়ি অঞ্চল বা আমাদের নর্মাল এই অঞ্চলে কী করা হয়, মৃত্তিকা ক্ষয়কে আমরা রোধ করতে পারব, ঠিক আছে। এছাড়াও এটা হলো মানে আমাদের অপ্রাকৃতিক যে কারণগুলো তার মানে নিয়ন্ত্রণের পদ্ধতি, আর প্রাকৃতিক যে কারণগুলো সেগুলোকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। প্রাকৃতিক কারণে আমরা কী বলেছিলাম, বৃষ্টিপাতের মাধ্যমে হয়। তাহলে বৃষ্টিপাত যদি সরজোরে পড়ে তাহলে মৃত্তিকা আঘাতে ক্ষয় হয়, তাহলে আমাদের কিন্তু গাছ লাগাতে হবে, সে একই সমাধান। এছাড়া আমরা যেটা বলেছিলাম যে বায়ু প্রবাহের কারণে মরু বা মরু অঞ্চলে প্রচুর ক্ষয় হয়। তাহলে ধরো আমরা ধরে নেব এটা মরু অঞ্চল, তাহলে মরু অঞ্চলের এই সাইডে লাইন ধরে যদি বৃক্ষরোপণ করা হয় এটাকে বলা হয় শেল্টার বেল্ট। শেল্টার বেল্ট, শেল্টার বেল্ট মানে কি, মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে কি হয়, বায়ু প্রবাহের যেদিক থেকে আসে সেই দিকে, ঠিক আছে, এক সারি সারি করে গাছ লাগানো হয় ওই মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকাকে বায়ু প্রবাহের ভয় থেকে রক্ষা করার জন্য, এটাকে বলা হয় শেল্টার বেল্ট। এটাও যদি করা হয় তাহলে একটা জিনিস হচ্ছে, এটা একটা জিনিস করা হয় শেল্টার বেল্ট তৈরি করা। এছাড়াও সমুদ্রের ধারে যদি শেল্টার বেল্ট করা, ধরো এটা সমুদ্রের ধারে বাতাসের বেগ বেশি থাকে, যার জন্য স্থলভাগের মাটির প্রভাব পড়তে পারে ক্ষয়ে, যার জন্য এখানেও যদি সারি সারি গাছ লাগানো হয় তাহলে এখানকার বায়ুর গতিটাকে কমিয়ে দেয়, এদিকে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। এটা কিন্তু করা যেতে পারে। আর কি করা যেতে পারে, আমরা যেটা এর কথা বলছিলাম যে জলপ্রবাহ ক্ষয়ের ফলে জলপ্রবাহ ক্ষয় রোধ করতে গেলে আমাদেরকে জমির আলটাকে উঁচু করতে হবে। চারিদিকে যদি উঁচু করা হয় তাহলে জলটা এখানে আটকে যাবে, তাহলে জলপ্রবাহ বেশি দূর যেতে পারবে না, ফলে ক্ষয় হবে না। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদেরকে যাতে বন্যা না হয়, বন্যা ফ্লাড না হয়, সেই জন্য নদীর গভীরতাটাকে আমাদেরকে বাড়াতে হবে। কীভাবে বাড়াতে হবে, একটা হচ্ছে তলে খনন করে, অর্থাৎ ড্রেজিং পদ্ধতিতে নদীটাকে গর্ত বাড়াতে হবে, যাতে নদীর জল বেশি জল হলে যেন নদী তার জল ধারণ ক্ষমতা করতে পারে, মানে জল ধারণ করতে পারে, জলটা যাতে সাইডে না গিয়ে বন্যা না হয়ে যায়। আর কী করতে হবে, নদীর বাঁধটাকে উঁচু করতে হবে, নদীতে যেখানে বাঁধ দেওয়া আছে সেই বাঁধ উঁচু করতে, যাতে বাঁধ ভেঙে জল বেরিয়ে না গিয়ে বন্যা না হয়, ঠিক আছে। তো এটা ছিল আজকের আমাদের আলোচনা। এই আলোচনাটা টোটাল আমি সংক্ষেপে করেছি। এর মধ্যে তোমাদের কারো যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আর কোথাও যদি কোনো রকম তোমাদের সাজেশন দেওয়ার থাকে অবশ্যই সাজেশন দেবে। তবে এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে আমি লিস্ট বলে দিই। মৃত্তিকা সৃষ্টি থেকে সৃষ্টির প্রক্রিয়া 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, ক্ষয় 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, সংরক্ষণেও 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। তবে এই সৃষ্টি প্রক্রিয়া থেকে আমাদের 2 নম্বরের কোশ্চেন আসতে পারে হচ্ছে হিউমিফিকেশন কাকে বলে, হিউমিফিকেশন হলো। আর হচ্ছে কি তোমার এখানে হিউমিফিকেশন কাকে বলা হলো 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর এলুভিয়েশন আর ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য আসতে পারে 3 নম্বরে, ঠিক আছে। আর এখান থেকে ক্ষয় থেকে তো সেরকম কিছু নেই, সংরক্ষণ থেকেও 3 নম্বর এইভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা এইভাবে প্রিপারেশন নেবে, আশা করছি তোমরা এখান থেকে ফুলফিল আনসার করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।